হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 10-এর একটা চ্যাপ্টার পড়াবো, যেটা আমি আগেও পড়িয়েছিলাম, যেটা পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি। এটা সেকেন্ড পার্ট 2। চ্যাপ্টারটির নাম হলো বর্জ্য ব্যবস্থাপনা। আগের পার্টে বর্জ্য ব্যবস্থাপনার ফার্স্ট পার্টটি পড়ানো হয়েছিল, যেখানে বিভিন্ন প্রকার বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যারা ওই ভিডিওটা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে দেখে নাও, আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ওই ভিডিওতে পৌঁছে যেতে পারবে। ওই ভিডিওটা ভালো করে দেখো, বোঝো, তাহলে তোমরা নেক্সট পার্টটা আরও সহজেই বুঝে নিতে পারবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই চ্যাপ্টারটা খুব সোজা, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর নম্বর পাওয়া যায়। এখান থেকে শর্ট ব্রড দুটোই কিন্তু কোয়েশ্চেন আসে এবং এখান থেকে নাম্বার তোলাটা খুবই সহজ। তাই এই চ্যাপ্টারটা সবাই খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট আপকামিং মাধ্যমিক যারা দিতে যাচ্ছ তাদের জন্য। তাহলে চলো আজকে সেকেন্ড পার্টটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। আজকে যেটা পড়াবো সেটা হলো বর্জ্য পদার্থের উৎস ও তার ব্যবহার বা প্রভাব। অর্থাৎ বর্জ্য পদার্থগুলি কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, এর উৎস কী, কোথা থেকে আসে, এবং এর ফলে এই যে বর্জ্য পদার্থগুলো যে পরিবেশে মিশে যায় বা পরিবেশে ফেলে দেওয়া হয়, এর জন্য কি তার ব্যবহার সম্ভব? অর্থাৎ বর্জ্য পদার্থগুলোকে কি পুনরায় ব্যবহার করা যায় বা কোনো কাজে লাগানো যায়, না এগুলি কোনো ক্ষতিকর প্রভাব ফেলে, সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে বর্জ্য পদার্থের উৎসগুলি কি না, প্রথমে আসছি গৃহস্থালির বর্জ্য। অর্থাৎ আমরা বাড়িতে দেখবে প্রতিদিন বিভিন্ন জিনিস ব্যবহার করি, অনেক জিনিস খাই, তার প্যাকেট থাকে, তার প্লাস্টিক থাকে, প্লাস্টিকে করে অনেক জিনিস বাইরে থেকে কিনে আনি, কিংবা শাক সবজি ফলমূল এগুলো আমরা খাই, তো এদের খোসা থাকে। ঠিক আছে, রান্না করার জন্য বিভিন্ন জিনিস আমাদের পরিত্যক্ত ফেলতে হয়, যেগুলো ব্যবহার করা হয়ে যায়, সেই সব জিনিসগুলো হলো গৃহস্থালির বর্জ্য। এবার আমি বোঝালাম, এবার আমি পড়ে শোনাচ্ছি যে সেগুলো কি। যেমন রান্নাঘর থেকে যেগুলো আসে সেটা হলো নষ্ট খাবার, পচা সবজি ও ফল, ভাতের ফ্যান, চায়ের পাতা, সবজি ও ফলের খোসা, পলিথিন ও কাগজের প্যাকেট প্রভৃতি। বাথরুম থেকে কি না, মল মূত্র, সাবান, ডিটারজেন্ট মিশ্রিত জল প্রভৃতি। এগুলো স্বাভাবিকভাবে আমাদের চান করতে, কাপড় কাচতে, এইগুলো ব্যবহার্য যে পরিত্যক্ত জিনিসগুলো, এগুলো কিন্তু ড্রেনে চলে যায় কিংবা জলের সাথে মেশে, তাই জন্য এগুলো এক ধরনের বর্জ্য পদার্থ। আর কি, তা আমরা যদি বাড়িতে কোনো পোষ্য পুষি, আমাদের বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, কিংবা অনেকের বাড়িতে গোয়াল থাকে, মুরগি থাকে, হাঁস থাকে, তাদের জন্য কি হয় না, সেই সব গোয়াল ঘর বা গৃহপালিত প্রাণীদের আস্তানা থেকে বিষটা, মূত্র, লোম প্রভৃতি কিন্তু এক ধরনের বর্জ্য পদার্থ, যেগুলি পরিবেশে মেশে বা পরিবেশে ফেলে দেওয়া হয়। ওই গৃহস্থালির বর্জ্যটা কিন্তু সমস্ত বর্জ্যের থেকে সব থেকে বেশি পরিমাণ কালেক্ট করা হয় পরিবেশ থেকে, ঠিক আছে, এবং এই গৃহস্থালির বর্জ্যগুলোকে কিন্তু পুনর্ব্যবহার করা সম্ভব হয়। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, যেটা অন্যান্য বর্জ্যের ক্ষেত্রে হয় না, যেগুলি বেশিরভাগ ক্ষতিকর প্রভাবই ফেলে। সেক্ষেত্রে গৃহস্থালির বর্জ্য কিন্তু ক্ষতিকর প্রভাব অনেকাংশে কম ফেলে। গৃহস্থালির বর্জ্য কিন্তু পুনর্ব্যবহার করা যায়। কি কি ব্যবহারের হয় না, গৃহস্থালির বর্জ্যগুলি ব্যবহার করে কম্পোস্ট সার তৈরি করা হয়। গরু মহিষের গোবর থেকে গোবর গ্যাস তৈরি করা হয়। আমি দেখেছি আমাদের বাড়িতে যিনি দুধ দিতে আসেন, তিনি কি না তার বাড়িতে এই গরু মহিষ গোয়াল ঘর আছে, এবং এই গরু মহিষের গোবর থেকে কিন্তু তিনি গোবর গ্যাস তৈরি করেন, এবং এই গোবর গ্যাস তিনি কিন্তু কাজে লাগান। এটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে বুঝতেই পারছো যে এটা কতটা উপকারী। গৃহস্থালির বর্জ্য কিন্তু আমাদের অনেকাংশেই কাজে লাগে, অনেক ক্ষেত্রেই কাজে লাগে। নেক্সট আসছে শিল্পজাত বর্জ্যের উৎস। শিল্পজাত বর্জ্য বলতে একটি শিল্প তৈরি করতে গেলে 3টে প্রসেসে কিন্তু একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে। শিল্প মানেই একটা নতুন দ্রব্য তৈরি করা, তো একটা নতুন দ্রব্য তৈরি করতে গেলে 3টে প্রসেসে সেটা তৈরি হয়। প্রথমে সেই দ্রব্যটা তৈরি করতে গেলে কাঁচা মাল কিনতে হয়, শিল্পক্ষেত্রে তা আসে, এবং সেই কাঁচা মালগুলিকে দহন এবং বিশ্লেষণের মাধ্যমে তৈরি করতে হয় একটি নতুন দ্রব্য উৎপাদিত হয়। শিল্পক্ষেত্রে যে কাঁচা মালগুলি আসে, সেই কাঁচা মালগুলি যখন ব্যবহার করা হয়ে যায়, তারপর যে উদ্বৃত্ত অংশগুলি পড়ে থাকে সেগুলি কিন্তু বর্জ্য। অর্থাৎ খনিজ উত্তোলনে সৃষ্ট, এই যেখানে লেখাই আছে কি বলছে
যে খনিজ উত্তোলনে সৃষ্ট কঠিন ও তরল বর্জ্য, কৃষিভিত্তিক কাঁচামালের অব্যবহৃত অংশ প্রভৃতি, এবং এরপর যখন এগুলোকে দহন এবং বিশ্লেষণ করা হয় তখন সেই দহনে উৎপন্ন বিভিন্ন দূষিত গ্যাস, এবং যখন দ্রব্যটি উৎপাদিত হয়ে যায় তখন কৃষির উৎপাদন এবং খনিজ উত্তোলনে উৎপন্ন কঠিন বস্তুকণা, এই সমস্তই কিন্তু শিল্পজাত বর্জ্যের উদাহরণ, এবং এর প্রভাব পড়ে পরিবেশে। এর কোনো ব্যবহার হয় না, এটি পরিবেশে অবশ্যই ক্ষতিকর প্রভাব ফেলে। আমি আগেই বললাম সমস্ত বর্জ্য কিন্তু পরিবেশের জন্য উপকারী নয়, কিছু জিনিস ব্যবহারযোগ্য, কিছু জিনিস ব্যবহারযোগ্য নয়। তাহলে এগুলি কী কী প্রভাব ফেলে? বায়ু দূষণ ঘটায়, ভূপৃষ্ঠের ও ভূগর্ভের জল দূষিত হয়, দহনে উৎপন্ন ছাই বায়ুমণ্ডলে কঠিন বস্তুকণা বাড়ায়, শিল্পাঞ্চলের গ্যাসীয় উপাদান বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে এবং অ্যাসিড বৃষ্টি ঘটায়, এর ফলে ফসলের ক্ষতি হয়। 3 নম্বর আসছি কৃষিজ বর্জ্য। কৃষিজ বর্জ্যগুলো কি না, আমরা কৃষি ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করি ভালো ফলনের জন্য, কীটনাশক প্রয়োগ করি, এগুলোর সঙ্গে জল কিন্তু মিশ্রিত হয়, অর্থাৎ যখন জল দেওয়া হয় তাতে জলের সাথে এইসব কীটনাশকগুলো মিশে এটা নদী নালা পুকুরে গিয়ে পড়ে এবং জলকে দূষিত করে, এগুলো কৃষির বর্জ্য। ঠিক আছে, এছাড়াও গাছ এবং ফসল কাটার পর গাছের অবশিষ্টাংশ, পশু পাখি মাছ চাষের আবর্জনা প্রভৃতি কিন্তু কৃষিজ বর্জ্য। এবং এর প্রভাব কি কি হয় না, এই রাসায়নিক সার ধোয়া জল মাটি দূষণ জলদূষণ ঘটায়, আমি আগেই বললাম, মানব শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে, জৈব বর্জ্য মাটির উর্বরতা বজায় রাখে, কৃষিজাত কিছু জৈব বর্জ্য সেগুলি মাটির উর্বরতা বজায় রাখে, এটা একটা ব্যবহার। নেক্সট বলছে পৌর বর্জ্য। পৌর বর্জ্যগুলো কি? প্রতিটি বাড়ির আবর্জনা, দোকান বাজারের বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের বর্জ্য, গাড়ি রাস্তা ধোয়া জল, পৌরসভার পয় প্রণালীর বর্জ্য। এছাড়াও রয়েছে শিল্প বর্জ্য, হাসপাতাল ও নার্সিংহোমের বর্জ্য। এগুলো কি করে? বায়ু জল দূষিত তো করেই, তার সাথে সাথে আমাদের দৃশ্যটাও দূষিত হয়। কোনো জায়গায় যদি দেখি এত স্তূপাকারে ময়লা পড়ে আছে, নোংরা পড়ে আছে, সেটা দেখে আমাদের সেখান দিয়ে হাঁটতে বা যেতে বিরক্ত লাগে, কিংবা ওই জায়গাটা দেখে মনে হয় এই বাবা এই জায়গাটা এত নোংরা, তো আমাদের দেখতে খুব খারাপ লাগে। তার সাথে সাথে বায়ু জল তো দূষিত হয়, তার সাথে সাথে দৃশ্যটাও কিন্তু দূষিত হয়। আর কি হয়? পৌরসভার জৈব বর্জ্য থেকে গ্যাস, বিদ্যুৎ এবং কম্পোস্ট সার প্রস্তুত হয়। হাসপাতালের বর্জ্য নানা রোগ ছড়ায়। নেক্সট আসছি জৈব বর্জ্য। এর উৎস কি? কৃষিক্ষেত্র, অর্থাৎ বীজ বাদ দিয়ে ফসলের অবশিষ্টাংশ, আহরিত মাছের আঁশ, পাখনা প্রভৃতি, গাছের পাতা ছাল ডাল প্রভৃতি, প্রাণীদের মলমূত্র, অন্যান্য রেচন বজ্র পদার্থ এবং সমস্ত উদ্ভিদ প্রাণীর মৃতদেহ জৈব বর্জ্যের অন্তর্গত। এগুলি জীব বিশ্লেষ্য, অর্থাৎ এগুলি মাটির সাথে মিশে যায়, তাই জন্য এগুলি মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিছু জৈব দেহাবশেষ আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে, যেমন প্রবাল। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে কোন জৈব দেহাবশেষ বা কোন জৈব বর্জ্য প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, তখন এর আনসার হবে প্রবাল। ঠিক আছে, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এগুলো তোমরা খুব ভালোভাবেই জানো। চিকিৎসার পরে কি পড়ে থাকে? স্যালাইনের বোতল, ব্যবহার করা সূচ, প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বর্জ্য আসে, পরীক্ষা করা হয় যখন প্যাথোলজি ডিপার্টমেন্টে। তারপরে কি হয়? প্রতিটি পরীক্ষার পরে কিছু বর্জ্য থাকে, সেই সব বর্জ্যগুলি ফেলে দেওয়া হয়। এবং হাসপাতালের অসুস্থ মানুষের প্রত্যেক দিনের প্রাত্যহিক বর্জ্য, এইগুলো কি হয় না, বাতাসে জীবাণু ছড়ায়, ভূপৃষ্ঠস্থ জলের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু বর্জ্য মিশে দ্রুত সংক্রামক রোগও ছড়ায়। এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো এতটাই সহজ, যেগুলো যদি তোমরা একবার রিডিং পড়ে নাও আর বুঝে নাও, তাহলে কিন্তু বানিয়ে বানিয়েই অনেকটাই লিখতে পারবে। এবং এগুলো যা প্রভাব বা যা ব্যবহার আছে সেগুলো কিন্তু খানিকটা সব ক্ষেত্রেই একই, তাই জন্য তোমরা একটু পড়লে, রিডিং পড়লেই, বুঝে নিয়ে পড়লে কিন্তু নিজের মতো নিজের ভাষায় লিখতে পারবে। নেক্সট বলছে কি? তেজস্ক্রিয় বর্জ্য। এর উৎস কী কী? সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, আর্সেনিক প্রভৃতি ধাতু, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস পিসিবি, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন অর্থাৎ ডিডিটি, ছোট কথাতে ডিডিটি বলবে, এই প্রভৃতি, এগুলো হলো তেজস্ক্রিয় বর্জ্য। এছাড়াও বিভিন্ন প্রকার অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন রকমের গ্যাস যেমন কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই প্রভৃতি কিন্তু তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। এবং এর প্রভাব কি? এর প্রভাবে বিভিন্ন রোগ ঘটে, যেমন আর্সেনিকের দূষণে ব্ল্যাকফুট ডিজিজ হয়, রক্তাল্পতা এবং গর্ভপাত এগুলি সীসার জন্য হয়।
হাড়ে এবং গাঁঠে যন্ত্রণা হয়, ফুসফুসের রোগ হয় ক্যাডমিয়াম ধাতুর জন্য, ক্যান্সার ও চর্মরোগ হয় ক্রোমিয়ামের জন্য, গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয় নাইট্রেট এবং নাইট্রাইট এর জন্য। তো এইগুলো একটুখানি মন দিয়ে পড়বে, কারণ এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোন ধাতুর জন্য বা কোন গ্যাসের জন্য কি কি রোগ হয় বা কি কি ক্ষতি হয়। এবার আমি আসছি বর্জ্যের আর একটা ভাগ। এই ভাগটা হলো প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়া, অর্থাৎ প্রকৃতি কেমন তার সঙ্গে সে কী প্রতিক্রিয়া করে, সেই বর্জ্যটি কী ফলাফল দেয় প্রকৃতিকে, ঠিক আছে। তার উপর ভিত্তি করে বর্জ্যকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য, আর এক হলো জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য বর্জ্য, ঠিক আছে। জৈব ভঙ্গুর, এই ভঙ্গুর কথাটা শুনেই বুঝতে পারছো যেটা সহজেই ভেঙে যায়, আর অভঙ্গুর কথাটি শুনেই বুঝতে পারছো যেটা সহজে ভাঙে না, সেটাই হলো অভঙ্গুর। জৈব ভঙ্গুর কি বলছে, এই জাতীয় বর্জ্যগুলি পরিবেশের অণুজীবদের ক্রিয়াশীলতায় বিশ্লিষ্ট হয়ে মাটি, জল ও বায়ুতে মিশে যায়। অর্থাৎ যেসব জৈব বর্জ্যগুলি অণুজীবদের সঙ্গে বিক্রিয়া করে বিশ্লেষিত হয় এবং মাটিতে মিশে যায়, অর্থাৎ যেসবগুলি পচে গিয়ে মাটিতে মিশে যায় এবং বায়ুতে মিশে যায়, তাকে আমরা বলছি জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য। এগুলো থেকে পরিবেশের ক্ষতি খুবই কম হয়। এর উদাহরণগুলো কি, সবজি, ফলের অবশিষ্টাংশ, মলমূত্র, মৃত জীবদেহ। এই দেখো উদাহরণগুলো দেখেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এইগুলো জৈব ভঙ্গুর বর্জ্য, এগুলি খুব সহজেই মাটির সাথে মিশে যেতে পারে। জৈব অভঙ্গুর কোনগুলি, এই জাতীয় বর্জ্যগুলি অণুজীব দ্বারা সহজে বিশ্লিষ্ট হয় না, দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে। এগুলি পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর, যেমন প্লাস্টিক, পলিথিন, পরিত্যক্ত স্মার্টফোন ইত্যাদি। তাহলে বুঝতে পারলে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর এই দুটি কাকে বলে এবং এই বর্জ্যগুলি কী কী, এদের উদাহরণ। এবার আসছি এদের পার্থক্যতে। এরা দুজন কেন একে অপরের থেকে পৃথক সেই পার্থক্যটা একবার পড়বো, এবং পার্থক্যটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা খুব ভালো করে পড়বে, সাথে পার্থক্যটাও পড়বে। পার্থক্য কি বলছে, জৈব পদার্থের অপ্রয়োজনীয় অংশ জৈব বর্জ্যের উৎস, অজৈব কণা এবং দহনে উৎপন্ন গ্যাস অজৈব বর্জ্যের উৎস। জৈব বর্জ্যের ক্ষতির মাত্রা কম, অজৈব বর্জ্যের ক্ষতির মাত্রা বেশি। এটা তো একটু আগেই পড়লাম। জৈব বর্জ্যকে জৈব সারে রূপান্তরিত করা সম্ভব হয়, অজৈব বর্জ্য অপরিবর্তিত থাকে। জৈব বর্জ্য বিয়োজিত হয়ে সহজেই মাটিতে মিশে যায়, অজৈব বর্জ্য বিশ্লেষিত হতেও সময় লাগে এবং এটি অবিশ্লেষ্য হয়, অর্থাৎ মাটিতে মেশে না। জৈব বর্জ্যের হ্রাস বৃদ্ধিতে প্রধান প্রভাবক প্রকৃতি। জৈব বর্জ্য বাড়ছে বা কমছে এর প্রধান প্রভাবককে প্রকৃতি, অর্থাৎ এ প্রকৃতির উপরই যা প্রভাব বিস্তার করার করে। অজৈব বর্জ্যের হ্রাস বৃদ্ধির জন্য দায়ী মানুষের সংস্কৃতি এবং প্রযুক্তিগত জ্ঞান, অর্থাৎ মানুষ পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন যত্রতত্র যদি ছুঁড়ে ফেলে দেয়, ময়লা যেখানে সেখানে ফেলে দেয়, তাহলে এটা মানুষের প্রযুক্তিগত জ্ঞানের অভাবে ঘটে, এটার উপর প্রকৃতির কোনো হাত নেই, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের পার্থক্য কী। এবার দুটো টপিকে আমি যাব যেগুলো 1 এবং 2 মার্কসে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট আমাদের মডার্ন সোসাইটির জন্য। 1 নম্বর বলছে ই বর্জ্য বা ই ওয়েস্ট। এগুলো হলো ফেলে দেওয়া ইলেকট্রনিক দ্রব্য, যেমন পরিত্যক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রাংশ। এই ই বর্জ্যের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক ওয়েস্ট, সেটাকেই আমরা বলি শর্টকাটে ই ওয়েস্ট। ই ওয়েস্ট মানে বুঝতে পারছো, ইলেকট্রনিক কথাটা থেকেই বোঝা যাচ্ছে ইলেকট্রনিক দ্রব্য সামগ্রী, যেমন পরিত্যক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রাংশ। এগুলো আমরা যখন ফেলে দিই, যখন আমাদের আর দরকারে লাগে না, তখন এগুলি বর্জ্য পদার্থে পরিণত হয় এবং তখন এদেরকে আমরা বলি ইলেকট্রনিক ওয়েস্ট বা ই ওয়েস্ট। এরকমই আরেকটি আছে, সেটি হলো ডি বর্জ্য বা ডি ওয়েস্ট। এগুলি হলো রাস্তাঘাট, ঘরবাড়ি, নির্মাণ কার্য থেকে প্রাপ্ত ভাঙা কাঠ, ইট, বালি, ধুলো ইত্যাদি। এই সমস্ত যেগুলো রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণের পর আর কোনো কাজে লাগে না, ভাঙা কিছু ইট, কাঠ, বালি, পাথর, ধুলো ইত্যাদি, এর ফুল ফর্ম হলো ডেমোলিশন ওয়েস্ট বা ডি ওয়েস্ট। এগুলোকে আমরা বলি ডেমোলিশন ওয়েস্ট, শর্টকাটে বলি ডি ওয়েস্ট। তাহলে বুঝতে পারলে আজকে যেটুকু পড়ালাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরপরে আরও অনেক পার্ট আসবে। বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টার এখানেই শেষ নয়, আরও 2-3টে পার্ট আসতে পারে, সেগুলো ফলো করো, তাহলে পুরো চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সমস্ত আনসার খুব ইজিলি করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।